আমি হানাকিমি এনিমেটা দেখি না বহুদিন হয়ে গেছে। লাস্ট ভিডিও বানাইছিলাম 5 এবং 6 নাম্বার এপিসোড নিয়ে। তো এই 6 নাম্বার এপিসোড পর্যন্তই দেখছি, এরপরে আর একটাও এপিসোড এখনো পর্যন্ত দেখা হয় নাই। আর এতদিন ধরে যেহেতু দেখি না, তাই কোনো স্টোরি আমার মনেও নাই। তাই আগের সব কথা বাদ দিয়া এখন সরাসরি 7 নাম্বার এপিসোড থেকে গল্প শুরু করব। ওকে, তো 7 নাম্বার এপিসোডের শুরুতে আমরা দেখি আশিয়া বাকি সবার সাথে যেই হোস্টেলে থাকতো, ওইখানে গরমের ছুটিতে যেই পানির পাইপটা নষ্ট হয়ে গিয়েছে ওইটাকে রিপেয়ার করার কাজ চলবে। তাই সবাইকে এই গরমের ছুটিতে 2 সপ্তাহের জন্য বাড়িতে যাওয়ার জন্য বলা হয়েছে। এটা দেখে আশিয়া একদম হতাশ হয়ে যায়, কারণ সে বাড়িতে না যাওয়ার জন্য তার বড় ভাইয়ের সাথে অনেক ঝগড়া করেছিল। আর এত ঝগড়া করার পরেও তাকে এখন বাধ্য হয়ে এই সপ্তাহে বাড়িতে যেতে হচ্ছে। আশিয়া ভাবে, আমি যদি এখন বাড়িতে যাই তাহলে আমার বড় ভাই জোর করে আমাকে ওখানেই আটকে রাখবে, আর কখনোই আমাকে এখানে আসতে দিবে না। এটা ভেবে তার খুবই মন খারাপ ছিল। সে খাবারের সময়ও এটা ভেবে অনেক দুশ্চিন্তা করছিল। তখন ইজুমি আশিয়াকে বকা দিয়ে বলতে থাকে, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না কেন? খাওয়ার সময় আলতু ফালতু চিন্তা না করে মন দিয়ে খাওয়া দাওয়া করো। এভাবে বকাঝকা দিয়ে সে তার খাওয়া শেষ করে সেখান থেকে উঠে যায়। বাকি সবাই আশিয়াকে বলে, তুমি আসার পর থেকে ইজুমি অনেকটা বদলে গিয়েছে। সে আগে অনেক গম্ভীরভাবে সবসময় সিরিয়াস মুডে থাকতো, কিন্তু এখন আগের থেকে অনেক বেশি হাসি খুশি থাকে, আর নিজের ইমোশনটাকেও অনেক ভালোভাবেই কন্ট্রোল করতে পারে। আশিয়া জিজ্ঞাসা করে, সে কি আগে অনেক বেশি অন্যরকম ছিল? বাকি সবাই বলে, এরকম না যে ওর সঙ্গে বসলে আমাদের অসুবিধা হতো, আসলে সে আমাদের থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করত, মানে নিজেকে বেশি এক্সপ্রেস করতো না। আর এটার জন্যই আগে ইজুমি আর নাকাটসুর মাঝখানে অনেক ঝগড়া লাগতো, আর এই ঝগড়া হওয়ার পিছনে নাকাটসুরও যথেষ্টই দোষ থাকতো। তারপরে নাকাটসু ইজুমি আর আশিয়া যেই রুমে থাকতো ওই রুমের সামনে এসে ভাবতে থাকে, আমি এটা শুধু এজন্যই করছি কারণ আমি ওর ভালো চাই, বা এরকম না যে আমি ওকে নিয়ে অন্যরকম একটা প্ল্যানিং করছি। এরকম উল্টাপাল্টা কিছু কথা ভাবতে থাকে আর হুদাই চিৎকার করতে থাকে। তখন ইজুমি এসে বলে, তুমি এখানে এভাবে চিৎকার করছো কেন? নাকাটসু বলে, আমি আশিয়ার সাথে কিছু কথা বলতে চাই। নাকাটসু ভিতরে এসে আশিয়াকে বলে, যদি এই ছুটিতে তুমি বাড়িতে ফিরতে না চাও তাহলে তুমি আমার সাথে আমার বাড়িতে আসতে পারো। আমার বাড়ি ওসাকাতে রয়েছে, কিন্তু সেখানে তোমার একদম নিজের বাড়ির মতোই ফিল হবে। তুমি একদমই চিন্তা করো না, আমাদের বাড়িতে অনেকগুলো রুম রয়েছে, আর আমি আশা করি আমার মাও তোমাকে অবশ্যই পছন্দ করবে। এটা শুনে আশিয়া একদম গভীর চিন্তায় পড়ে যায়, আর সে মনে মনে বলে, আমি সেখানে একদমই যেতে পারবো না। যদি আমি ওইখানে যাই আর আমি যে একটা মেয়ে এটা সবাই জেনে যায় তাহলে অনেক বড় একটা গন্ডগোল হয়ে যাবে। তাই আশিয়া বলে, আমি আসলে তোমার উপর বোঝা হতে চাই না, সেজন্যই আর কি আমি যেতে চাচ্ছি না। নাকাটসু বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি অন্য কোনো একটা প্ল্যানিং করছি। এটা বলে সে বাহিরে চলে যায়, আর বাহিরে এসে কিছুক্ষণ মন খারাপ করে এভাবে বসে থাকে। ইজুমি বলে, তোমার কাছে তো এখন থাকার মতো কোনো জায়গা নেই, তাই না? আশিয়া বলে, হ্যাঁ। ইজুমি বলে, তাহলে কি তুমি আমার বাড়িতে যাবে? কিন্তু আমার বাড়িতে আমাদের দুজনকে একই রুমে থাকতে হবে, এই হোস্টেলের মতো। তো এই বিষয়ে তুমি কি বলো? আশিয়া বলে, আমার এই বিষয়ে ভাবার জন্য একটু সময়ের প্রয়োজন। রাতে ঘুমানোর সময় আশিয়া শুয়ে শুয়ে ভাবছিল, আমি তো বলে দিলাম যে আমি ভেবে জানাবো, কিন্তু এখন আমি কি করব আমি সেটাই বুঝতে পারছি না। এটা ভেবে সে মনে মনে বলে, ধুর, আমার এখন ঘুমিয়ে যাওয়া উচিত। তারপরে রাত যখন 2টা বাজে তখন আশিয়া হঠাৎ করে ঘুমের মাঝে নিচে এসে ইজুমির বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ইজুমি একটু অবাক হয়ে বলে, এই মেয়েটা একটু বেশি বেপরোয়া। ইজুমি আশিয়াকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করে, কিন্তু আশিয়া তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। যাই হোক, এগুলো আর দেখার দরকার নাই। পরের দিন সকালে আশিয়া ঘুম থেকে উঠে নিজেকে ইজুমির পাশে দেখে একদম অবাক হয়ে যায়, আর বলে, তুমি এখানে কি করছো? ইজুমি বলে, তুমি গতকাল রাতে ঘুমের মধ্যেই আমার পাশে এসে শুয়ে পড়েছিলে। এটা শুনে আশিয়া একদম অন্যরকম কিছু উল্টাপাল্টা চিন্তা করতে থাকে। ইজুমি তেমন কোনো রিয়াকশন না দিয়ে বলে, তুমি আর আমি যেহেতু দুজনেই ছেলে সেজন্য এই বিষয়ে আমার অত কিছু যায় আসে না। যাই হোক, আজকে আমাদের একটা এন্ড অফ টার্ম সেরেমনিতে যেতে হবে, তাই এটার জন্য রেডি হয়ে যাও। আশিয়া তার বেডে চলে গেলে ইজুমি এরকম একটা চেহারা বানিয়ে বলে, আমার পাশে সারা রাত একটা মেয়ে শুয়েছিল, আমি একদমই ঘুমাইতে পারি নাই। তারপরে আশিয়া ওই যে একটা মিস্টার গে তার কাছে এসে বলে, স্যার, আপনার বাড়ির যত কাজ আছে ওই সমস্ত কাজ আমি করতে রাজি, কিন্তু তাও প্লিজ আমাকে আপনার বাড়িতে 2 সপ্তাহের জন্য থাকতে দিন। উমেদা বলে, একদমই না, আগামীকালকে থেকে আমি আমার ছুটি কাটানোর
কাটানোর জন্য অনেক সুন্দর একটা আইল্যান্ডে যাব, যেটা আমাকে অনেক লম্বা সময় ধরে তার কাছে যাওয়ার জন্য টানছে। তখন সেখানে উমেদার ছোট বোন রিও চলে আসে এবং তার ভাগিনা নানবাও চলে আসে। আসলে নানবা হচ্ছে উমেদার বড় বোনের ছেলে, আর রিও হচ্ছে তার সবচেয়ে ছোট বোন। সেজন্য সম্পর্কে রিও নানবার খালামণি লাগে, কিন্তু নানবার থেকে সে বয়সে ছোট। তারা দুইজন বলে যে আপনার বড় বোন আপনাকে হায়ামা বোর্ডিং হাউসে ওনাকে সাহায্য করার জন্য যেতে বলেছিলেন, কিন্তু আপনি ওখানে না গিয়ে ছুটি কাটানোর জন্য বড় একটা আইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছেন। এই কথাটা তিনি খুব ভালোভাবেই জানতেন, সেজন্য আপনার বড় বোন আপনাকে নেওয়ার জন্য খুব শীঘ্রই এখানে আসছে। এটা শুনে উমেদা তখনই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তার বড় বোন এসে তাকে আটকে ফেলে। উমেদা বলে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করার জন্য এই ছেলেটাকে এখানে রেখে যাচ্ছি। উমেদার বড় বোন যখন আশিয়ার সঙ্গে কথা বলছিল, তখন উমেদা আশিয়াকে এখানে ফাঁসিয়ে দিয়ে সেখান থেকে ভেগে যায়। রাতের বেলা আশিয়া হোস্টেলে এসে ইজুমি আর নাকাটসুকে এই হায়ামা বোর্ডিং হাউসে পার্ট টাইম জবের কথা বলে, যে আমরা ছুটির সময় এখানে কাজ করলে আমাদের সময়ও কাটবে, আমরা এখানে থাকতেও পারবো আর আমাদের কিছু ইনকামও হবে। এটা শুনে তারা দুইজনই অনেক আগ্রহ সহকারে এখানে কাজ করতে রাজি হয়ে যায়। তারা দুইজন হঠাৎ করে রাজি হয়ে গেল, এটা দেখে আশিয়া একদম অবাক হয়ে যায় আর বলে তোমাদের দুজনের হঠাৎ করে হলোটা কি? অবশ্য ওনার কাছে লোক কম আছে, তোমরা গেলে ওনার ভালোই হবে। নাকাটসু মনে মনে বলে যতক্ষণ আমার নিঃশ্বাস চলছে ততক্ষণ আমি তোমাদের দুজনকে একা একা তো জীবনেও ছাড়বো না। তারপর তারা উমেদার বড় বোনের কাছে গিয়ে সেখানে তার কাজে সাহায্য করতে শুরু করে, আর এতে উমেদার বড় বোন অনেক খুশি হয়ে যায়। সে আশিয়াকে বলে আমার কাছে এইবার কোনো রকম লোক ছিল না, আমি অনেক কষ্ট করে শুধু পাশের একটা কলেজের 2টা স্টুডেন্টকে আনতে পেরেছিলাম, কিন্তু তারপরেও তুমি যে আরো 2টা ছেলেকে এনেছো তারাও অনেক ভালো কাজ করছে, এতে আমার অনেক উপকার হয়েছে, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখানে একটা ছেলে ছিল যেই ছেলেটা কাস্টমারদের সাথে অনেক ফ্ল্যাটিং করত। এটা দেখে উমেদার বড় বোন তাকে বকাঝকা করে এগুলো বন্ধ করতে বলে, কিন্তু সে তারপরেও আশিয়ার সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে। আর এটা দেখে এরা দুইজন অনেক রাগান্বিত হতে থাকে। আজকের দিনটা তাদের কাজ করতে করতে এভাবেই কেটে যায়। পরের দিন তারা দেখতে পায় তাদের এখানে কাগুরা জাকা তার 2টা বোনকে নিয়ে এসেছে। এটা দেখে নাকাটসু ভাবতে থাকে আজকে আমাদের এর সেবা করতে হবে, আমি এটা কখনোই করতে পারবো না। কাগুরা জাকাও অনেক অবাক হয়ে বলে আমাকে বলো যে তোমরা এখানে কি করছো, এখন এখানে খাওয়া দাওয়া করেও আমার একদমই ভালো লাগবে না। এটা শুনে নাকাটসু রাগান্বিত হয়ে তার সাথে ঝগড়া করতে শুরু করে। এটা দেখে উমেদার বড় বোন তাকে চুপ করিয়ে বলে তুমি আমাদের কাস্টমারদের সাথে এরকম কথা কিভাবে বলতে পারো, এখনই ক্ষমা চাও। তখন কাগুরা জাকার ছোট বোন তামামি ইজুমিকে দেখে একদম ফিদা হয়ে যায় আর বলে এটা তো হাই জাম্প করা ওই ছেলেটা, তাই না? তুমি এখানে কি করছো? আমি শুনেছি তুমি হাই জাম্প করা আবারও শুরু করে দিয়েছো। তখন কাগুরা জাকা তামামিকে ধরে সেখান থেকে নিয়ে যায় আর বলে তুমি আমার মান ইজ্জত নষ্ট কইরো না। তারপর আসিয়া কাগুরা জাকার একদম ছোট বোনকে কোলে করে নিয়ে তার রুমে আসে আর সেখানে তামামির সাথে কিছুক্ষণ গল্প করতে থাকে। তামামি জিজ্ঞাসা করে যে ইজুমির কি কোনো গার্লফ্রেন্ড আছে? আশিয়া বলে সম্ভবত এখনো নেই, সে এখনো সিঙ্গেল। তামামি বলে তাহলে তো অনেক ভালো কথা, মানে আমার জন্য রাস্তা একদম ক্লিয়ার, আমি এখন চাইলেই ওকে আমার প্রতি আকর্ষিত করতে পারবো। এটা শুনে আশিয়া একদম অবাক হয়ে যায় আর জোরে চিৎকার করে ওঠে। পরের দৃশ্যে আমরা দেখি আশিয়া মনে করছে তার ওজন আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে, তাই সে খাওয়া দাওয়া ঠিকমতো না করে খুবই অল্প খেয়ে উঠে যাচ্ছিল। সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে, তোমার কি শরীর খারাপ? আশিয়া বলে না, আমি একটু কম খাওয়া দাওয়া করছি এখন। তারপরে আশিয়া যখন এখানে আসে তখন ইজুমিকে কাজ করতে দেখে, তখন তামামি এসে ইজুমিকে জড়িয়ে ধরে তার সাথে কথা বলতে থাকে। ইজুমি তামামিকে দূরে সরতে বলে, কিন্তু তামামি তাকে জড়িয়ে ধরে কথা বলতেই থাকে। এটা দেখে আশিয়া অনেক জেলাস ফিল করতে থাকে। সেই সময় মাকিতা নামের ওই ছেলেটা এসে আশিয়াকে বলে তুমি কি আমাকে একটা কাজে সাহায্য করবে? তখন আশিয়া হুট করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। ইজুমি আশিয়াকে কোলে উঠিয়ে তাদের রুমে নিয়ে আসে। আশিয়ার জ্ঞান ফিরে আসলে ইজুমি বলে তোমার এখন কেমন লাগছে? আশিয়া বলে আমার জন্য তোমার অনেক অসুবিধা হয়েছে, সেজন্য আমাকে ক্ষমা করে দিও। ইজুমি বলে কোনো সমস্যা নেই, আমি এখন আবারও কাজে ফিরে যাচ্ছি, তোমাকে আজকে আর কোনো কাজ করতে হবে না, তুমি এখানে আরাম করো। এটা বলে সে যখন চলে যাচ্ছিল তখন আশিয়া ইজুমিকে এভাবে ধরে ফেলে। এভাবে ইজুমিকে ধরে ফেলার জন্য আশিয়া একটু লজ্জায় পড়ে যায়। ইজুমি বলে আমি কি তোমার সাথে এখানে থাকবো? আশিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ইজুমি বলে ঠিক আছে, যতক্ষণ তুমি ঘুমিয়ে না পড়ছো ততক্ষণ আমি এখানে তোমার সাথেই আছি। ইজুমি আশিয়ার পাশে এভাবেই বসে থাকে। তখন আমরা রুমের বাহিরে নাকাটসুকে দেখি। আশিয়ার শরীর খারাপ, সেজন্যই নাকাটসু আশিয়ার খোঁজ খবর নিতে এখানে এসেছিল, কিন্তু সে রুমের ভিতরে যাওয়ার সাহস করতে পারছে
পাচ্ছিল না আর রুমের বাহিরে এভাবে পাগলামি করছিল। এখান থেকে দৃশ্য একেবারে সন্ধ্যার সময় চলে আসে। আশিয়া সময় দেখে বলে, আজকে আমি একটু বেশিক্ষণই ঘুমিয়ে পড়েছি। সে আশেপাশে কোথাও ইজুমিকে আর দেখতে পায় না। আশিয়া উঠে সরাসরি ফ্রেশ হতে চলে যায়। তখন নাকাটসুও সেখানে গোসল করতে চলে আসে আর আশিয়াকে এখানে দেখে এই বেচারা পুরা অজ্ঞান হয়ে যায়। তারপর দৃশ্য পরের দিন সকালে চলে আসে। নাকাটসু বসে বসে ভাবছিল, আমার বিশ্বাসই হচ্ছে না আমি গতকাল রাতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার কি হয়েছিল আমি কিছুই জানি না। তারপর আশিয়া ব্রাশ করতে করতে সকালবেলা ইজুমিকে এক্সারসাইজ করতে দেখে। তখন সেখানে তামামি এসে আবারও ইজুমির সাথে গল্প করতে শুরু করে। সেই সময় মাকিতা নামের ওই ছেলেটা এসে আশিয়াকে সকালের নাস্তা করার জন্য নিয়ে যায় আর নিচে ইজুমির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। ইজুমি তার দিকে তাকিয়ে মনে মনে বলে, এই ছেলেটার আমার তেমন একটা সুবিধার মনে হচ্ছে না। মাকিতা আশিয়াকে বলে, আমার বাহিরে কিছু জিনিস আনতে যেতে হবে, তুমি কি আমার সাথে যাবে? আশিয়া বলে, হ্যাঁ আমি যাব। এটা বলে মাকিতা চলে গেলে আশিয়া যখন একটু এই পাশে আসে তখন কাগুরাজাকা আশিয়াকে বলে, তোমার সাথে ওই ছেলেটাকে? আশিয়া বলে, ওই ছেলেটা আমার সাথেই কাজ করে। কাগুরাজাকা বলে, তোমরা দুইজন আজকাল একে অপরের সাথে একটু বেশি ঘোরাঘুরি করছো, তুমি কি ইজুমির সাথে রাগ করেছো নাকি? আশিয়া বলে, আমরা দুইজন আলাদা আলাদা কাজ করি, তাই এরকমটা না যে আমরা সবসময় একসাথে থাকি। যাই হোক, কাগুরাজাকা হালকা পাতলা আরেকটু কথা বলে আশিয়াকে বলে যে ওই মাকিতা নামের ছেলেটাকে আমার তেমন একটা সুবিধার মনে হয় না, তাই তুমি ওর সাথে একটু সাবধানে থেকো। তারপর আশিয়া মাকিতার সাথে আজকে রান্না বান্নার জন্য বাহির থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসে। আশিয়া মনে মনে বলে, এই ছেলেটাকে তো আমার একদমই খারাপ একটা ছেলে মনে হচ্ছে না, তাহলে সবাই ওর বিষয়ে এমন কথা কেন বলছে? তারপর তারা সবাই যখন কাজ করছিল তখন তামামি আবারও এসে ইজুমির পিছু করতে শুরু করে। তাদের ব্রেক টাইম শুরু হলে মাকিতা তার আর আশিয়ার জন্য দুইটা ড্রিঙ্ক নিয়ে আসে। মাকিতার এই কাজটা আশিয়াকে অনেকটা ইমপ্রেস করে ফেলে। আশিয়া মনে মনে বলে, যেই ছেলেটা সবসময় এত ভালো ব্যবহার করে আমার মনে হয় না সে কখনোই খারাপ একটা ছেলে হবে। আর এই দৃশ্যটা দূর থেকে ইজুমি দেখে কিছু একটা চিন্তা করছিল। তারপর রাতে উমেদার বড় বোন সবাইকে বলে যে আগামীকালকের গেস্টরা চলে গেলে অর্ধেক বেলা বিচে গিয়ে আমরা একটু সময় কাটাবো, কেননা যবে থেকে তোমরা এখানে এসেছো তবে থেকে শুধু কাজই করে যাচ্ছ, তাই কালকে আমরা একটু ছুটি কাটাবো। আগামীকালকে তারা বিচে যাবে এটা ভেবে আশিয়া অনেকটা এক্সাইটেড ছিল। ইজুমি বলে, আমি আশা করছি যে মাকিতা তোমার সাথে কোনো কিছু উল্টাপাল্টা করেনি। আশিয়া বলে, তুমি কি বলতে চাচ্ছ? ইজুমি বলে, আমি এটাই বলতে চাচ্ছি যে ওই ছেলেটা একটু বেশিই মেলামেশা করে, যেটা আমার কেমন জানি একটু খটকা লাগছিল। আশিয়া বলে, সে শুধু আমার সাথে একটু ফ্রেন্ডলি ভাবে চলাফেরা করে। ইজুমি বলে, তুমি হয়তো বুঝতে পারছো না সে তোমার সাথে কি করার চেষ্টা করছে, সেজন্যই আমি তোমাকে আগে থেকেই ওয়ার্নিং দিচ্ছি। আশিয়া বলে, আমেরিকাতে এরকম ভাবে চলাফেরা করাটা একদমই নর্মাল। আরে এই কথাটা বলার তুমি কে? যখন তামামি তোমার সঙ্গে একটু বেশি মেলামেশা করে তখন তোমার তো অনেক ভালো লাগে, তাই না? এটা বলে আশিয়া বুঝতে পারে সে একটু বেশি বলে ফেলেছে, তাই সে চুপচাপ সেখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। ইজুমি মনে মনে বলে, এই মেয়েটা কখনোই কোনো কিছুকে ভালোভাবে বোঝার চেষ্টা করেই না। পরের দিন বিকালে যখন তারা সবাই একসাথে বিচে চলে আসে তখন এখানে তারা সবাই একসাথে অনেক মজা করতে থাকে। কিছুক্ষণ পর আশিয়া ইজুমিকে সমুদ্র থেকে উপরে আসতে দেখে আর মনে মনে বলে যে গতকালকে রাতে ঝগড়া হওয়ার পর থেকে আমার আর ইজুমির মাঝে একটাও কথা হয়নি। এটা ভেবে আশিয়া যখন এভাবে তার সাথে কথা বলতে আসে তখন সেখানে তামামি এসে আবারও ইজুমির সাথে মিশতে শুরু করে। এটা দেখে আশিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারপর আশিয়া যখন এমনি আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল তখন এই দুইটা বখাটে ছেলে আশিয়াকে বিরক্ত করতে শুরু করে। এটা দেখে ইজুমি দৌড়ে আশিয়াকে সাহায্য করার জন্য আসতে থাকে, কিন্তু ইজুমি সেখানে যাওয়ার আগেই মাকিতা সেখানে এসে আশিয়াকে বাঁচিয়ে নেয়। মাকিতাকে দেখে ওই দুইটা ছেলে সেখান থেকে চলে যায়। ইজুমি এখানে দাঁড়িয়ে সব দেখছিল। তখন তারা সবাই একসাথে লাঞ্চ করার জন্য চলে যায় আর মাকিতা ইজুমির দিকে এভাবে তাকিয়ে থাকে। ইজুমি কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। ইজুমিকে চলে যেতে দেখে আশিয়া মনে করে গতকালকের ঝগড়ার পর থেকে ইজুমির সাথে আমি একবারও কথা বলিনি, সেজন্য সে হয়তো আমার উপর রাগ করে আছে। তারপর রাতে ইজুমি যখন এখানে বসেছিল তখন আশিয়া এসে তার সাথে বসে তরমুজ খেতে শুরু করে। ইজুমি বলে, আমি অনেকক্ষণ ধরে এটাই ভাবছিলাম যে গতকালকের ঝগড়ার জন্য আমি তোমার কাছে ক্ষমা কিভাবে চাইবো। ওই সামান্য একটা জিনিসের জন্য আমাদের দুজনের ঝগড়া করাটা একদমই উচিত হয়নি, এটা অনেক খারাপ একটা বিষয় ছিল। ইজুমির কথা শুনে আশিয়া অনেক খুশি হয়ে যায় আর বলে, তুমি একদম ঠিক
ঠিক বলেছ, আমাদের দুজনের ঝগড়া করাটা একদমই উচিত হয়নি। আশিয়া যখন একটু পরে চলে যায় তখন ইজুমি বসে বসে মনে মনে ভাবতে থাকে এই মেয়েটা অনেক বোকা, জেদি আর বেপরোয়া একটা মেয়ে। সে নিজের খেয়াল কখনোই রাখতে পারে না, তাই যেভাবেই হোক এই মেয়েটার দেখাশোনা বা খেয়াল রাখাটা আমাকেই করতে হবে। কিন্তু আমি এরকমটা কেন ভাবছি সেটাই আমি বুঝতে পারছি না। আমি কি শুধু ওর জন্য একটা রুমমেটস, নাকি তার থেকেও আরো বড় কিছু একটা? যেটাই হোক না কেন ওর সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। আশিয়া অনেক ভালো ও ভদ্র একটা মেয়ে, কিন্তু অনেক ক্রেজি টাইপের। না হলে কোনো মেয়ে আমেরিকা থেকে জাপানে এসে ছেলেদের সঙ্গে থাকতে কেন শুরু করবে? এটা অনেক পাগলামি মার্কা একটা কাজ। আর আমি সবকিছু জানা সত্ত্বেও কিছুই জানি না এরকম একটা ভান করে বসে আছি। সে যখন এগুলো ভাবছিল তখন সেখানে মাকিতা চলে আসে আর বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। মাকিতা ফুট করে জিজ্ঞাসা করে তোমার আর আশিয়ার মাঝখানে কি রয়েছে? মাকিতার এই প্রশ্নের সাথে 7 আর 8 নাম্বার এপিসোড এখানেই শেষ হয়ে যায়।